হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য। আমরা সবাই জানি সামনে 12ই ফেব্রুয়ারি থেকে আমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর এক্সাম শুরু হতে চলেছে। তাই আমাদের হাতে সময় খুবই কম, আর মাত্র 46 দিনের মতো আমাদের হাতে সময় আছে। তো প্রথমেই ভিডিও শুরুতেই আমাদের আগে ভালো করে জেনে নিতে হবে যে প্রতিটি চ্যাপ্টার বা ইউনিট থেকে এক্সামে কত মার্কসের কোশ্চেন হবে এবং কটি করে প্রশ্ন ওই ইউনিট থেকে আমাদের এক্সামে অ্যাটেন্ড করতে হবে। তো দেখো, তোমাদের সামনে আমি ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ইকোনমিক্স এক্সামের মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া একটি কোশ্চেনের প্যাটার্ন তুলে ধরেছি। আমরা ভালো করেই জানি যে ক্লাস 12-এর ইকোনমিক্সে আমাদের টোটাল 5টি ইউনিট আছে। প্রথম দুটি ইউনিট হলো ম্যাক্রো ইকোনমিক্সের এবং শেষের 3টি ইউনিট হলো ইন্ডিয়ান ইকোনমিক্সের। ইউনিট 1, যেখান থেকে আমাদের 4 মার্কসের একটি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে এবং 6 মার্কসের একটি কোশ্চেন, টোটাল হলো 10 মার্কস। এবং ইউনিট 2, সেখান থেকে আমাদের 2 মার্কসের 3টি কোশ্চেন অ্যাটেন্ড করতে লাগবে এবং 4 মার্কসের একটি কোশ্চেন, টোটাল 10। তো টোটাল এই ম্যাক্রো ইকোনমিক্সের দুটি ইউনিট থেকে আমাদের মোট 20 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তো আজকে আমি দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর অর্থবিদ্যা বিষয়ের ম্যাক্রো ইকোনমিক্সের ইউনিট 1-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের আগামী এক্সামের অনেক সুবিধা করবে। তো দেখো, ইউনিট 1-এর যেখান থেকে আমাদের 4 মার্কসের একটি কোশ্চেন অ্যাটেন্ড করতে লাগে, তোমাদের জন্য আমি মোট 18টি কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমাদের প্রতিটি স্কুলের টেস্ট পরীক্ষায় এই কোশ্চেনগুলি এসে থাকে। তো দেখো, 1 নম্বর কোশ্চেনটি হলো অর্থের কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর, মুদ্রাস্ফীতি বলতে কী বোঝো? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর, মুদ্রা সরবরাহের দুটি উপাদান সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর, কেন্দ্রীয় ব্যাংকের দুটি প্রধান কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর, নগদ জমার অনুপাত সিআরআর কী এবং ঋণ সৃষ্টিতে এর ভূমিকা কী। 6 নম্বর, ঋণ গুণাঙ্ক কী, এর মান নির্ণয় করো। 7 নম্বর, বাণিজ্য ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। 8 নম্বর, কেন্দ্রীয় ব্যাংকের খোলাবাজারি কার্যাবলী সংক্ষেপে লেখো। 9 নম্বর, রেপো রেট এবং রিভার্স রেপো রেটের মধ্যে পার্থক্য কী। 10 নম্বর, সুদের সর্বোত্তম হার বলতে কী বোঝো। এবং 11 নম্বর হলো প্রাথমিক আমানত ও উদ্বুদ্ধ আমানতের মধ্যে পার্থক্য লেখো। দেখো, এই প্রথম যে 11টি কোশ্চেন আছে, তার মধ্যে যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভালো করে করতে লাগবে, সেগুলি হলো 1 নম্বর কোশ্চেনটি, 4 নম্বর কোশ্চেনটি, 5 নম্বর, 7 নম্বর এবং 9 নম্বর কোশ্চেনটি। এই কোশ্চেনগুলি এইগুলির মধ্যে বেশি ইম্পর্ট্যান্ট। এরপর আসো আমাদের 12 নম্বর কোশ্চেন, ব্যাংক ও অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বর, এসএলআর বলতে কী বোঝো, এটি কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়। 14 নম্বর, ব্যাংক রেট কাকে বলে, রেপো রেট কাকে বলে। 15 নম্বর, ব্যাংক কাকে বলে, ব্যাংকের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী। 16 নম্বর, ঋণদাতা ও ঋণ গ্রাহিতার উপর মুদ্রাস্ফীতির ফলাফল উল্লেখ করো। এই কোশ্চেনটাও খুবই ইম্পর্ট্যান্ট। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে, দেখাও এটি কিভাবে সৃষ্টি হতে পারে। আর 18 নম্বর কোশ্চেনটি হলো প্রাইম লিডিং রেট বলতে কী বোঝো, এটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তো এখানে তোমাদের জন্য আমি 4 মার্কসে মোট 18টি কোশ্চেন এনেছি, যে কোশ্চেনগুলি সাধারণত পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। আশা করি তোমরা যদি এই 18টি কোশ্চেন ভালো করে তৈরি করে যেতে পারো, তাহলে পরীক্ষায় তোমাদের এর মধ্যে থেকেই
তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে 4 মার্কসের। এবার আমাদের হলো 6 মার্কসের একটি কোশ্চেন এই ইউনিট থেকে আমাদের করতে লাগে। সেই জন্য আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলি এনেছি। দেখো 1 মার্কসের কি, বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ সৃষ্টির প্রক্রিয়া সম্পন্ন করে তা ব্যাখ্যা করো এবং সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। 2 নম্বর, কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে তা আলোচনা করো। 2 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর, আংশিক তহবিল পদ্ধতিতে কিভাবে বাণিজ্যিক ব্যাংক দ্বারা সৃষ্টি ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটি দেশের অর্থের যোগানকে প্রভাবিত করে। 4 নম্বর, অর্থের যোগান ও উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। 5 নম্বর, ঋণ গুণাঙ্ক হল ন্যূনতম জমার অনন্যক, প্রমাণ করো। এটি খুবই ইম্পর্টেন্ট, সাধারণত সব স্কুলের টেস্ট পরীক্ষায় এই কোশ্চেনটি এসে থাকে। 6 নম্বর হলো মুদ্রাস্ফীতির ফাঁক কী, বিস্তারিত লেখো। 7 নম্বর, ঋণ প্রদানের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকে ঋণ সৃষ্টির ক্ষমতা ব্যাখ্যা করো। 8 নম্বর হলো কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর, কী কী অর্থনৈতিক কারণে দ্রব্য সামগ্রিক যোগান হ্রাস পেতে পারে এবং দ্রব্য সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেতে পারে ব্যাখ্যা করো। 10 নম্বর, কাগজি মুদ্রার 3টি সুবিধা ও 3টি অসুবিধা লেখো। এই 10 নম্বর কোশ্চেনটি আমাদের ভালো করে করতে লাগবে। এই কোশ্চেনটি এবার আসার চান্স খুবই বেশি। তারপর দেখো 11 নম্বর কোশ্চেনটি হলো ঋণ সৃষ্টির গুণাঙ্কটি নির্ণয় করো। কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ও আমানত অর্থের মধ্যে পার্থক্য লেখো। তারপর 13 নম্বর কোশ্চেনটি হলো দেশের কেন্দ্রীয় ব্যাংকের নোট ইস্যু করার একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয় কেন, তা ব্যাখ্যা করো। 14 নম্বর হলো বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ প্রদানের নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় ব্যাংক কী কী পদ্ধতি ব্যবহার করে থাকে। টোটাল আমি তোমাদের জন্য এখানে 14টি কোশ্চেন এনেছি। আশা করছি তোমরা যদি 14টি কোশ্চেন ভালো করে তৈরি করে যেতে পারো, একটি 6 নম্বরের কোশ্চেন এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আজকের জন্য এই ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই পিডিএফটি যদি সংগ্রহ করতে চাও তাহলে নিচে ডেসক্রিপশানে দেওয়া আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক থেকে তোমরা সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি তোমাদের ইকোনমিক্সের বিষয়ে কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে বলো, আমি তাহলে সেই বিষয়গুলি নিয়ে একটি নতুন ভিডিও বানাবো।